হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আমি গত দিনের ইকোনমিক্স ক্লাসে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ফার্স্ট চ্যাপ্টারটার কিছুটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওই ফার্স্ট চ্যাপ্টারেরই বাকি কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে মূল যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে অর্থনৈতিক ব্যবস্থার কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থার মূল সমস্যাগুলি কি কি এবং সেই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করা যায়। আমরা আগের ক্লাসে পড়েছিলাম, তোমরা আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আগের ভিডিওর লিংক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই আগের ভিডিওটি কিন্তু দেখে নেবে। আগের ভিডিওটিতে ডিটেলসে আমি আলোচনা করেছি যে কোনো দেশে কি কি ধরনের অর্থনীতি দেখতে পাওয়া যায় এবং সেই অর্থনীতির কি কি বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। আর এখন তো তোমাদের মুখস্থ করার ব্যাপার নেই, এখন তোমাদের সমস্তগুলোই ভালো করে বুঝে নিতে হবে। তাই আমি চেষ্টা করেছি এই ভিডিওতে ইকোনমিক্সের যে বিষয়গুলি থেকে কোশ্চেন আসতে পারে সেগুলির মূল মূল বিষয়গুলি একদম জিস্ট করে ছোট ছোট করে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের অ্যাট এ গ্ল্যান্স এই ভিডিওগুলো দেখলে খুব সুন্দরভাবে তোমাদের মনে ব্যাপারটা থেকে যায় এবং তোমরা উত্তর দিতে পারো। শুধু ইকোনমিক্স নয়, এরপরে আমি অ্যাকাউন্টস, বিজনেস স্টাডিজ এইগুলোরও আরো আরো ভিডিও আপলোড করব। তো তোমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তার কারণ এর পরের ভিডিওগুলো আপলোড করলে যাতে তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও। আর আগের ভিডিওর লিঙ্কগুলো আমি সবগুলোই দিয়ে দেবো, যে আগের ভিডিওর লিঙ্কগুলি তোমাদের খুব কাজে লাগবে। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলি সেখান থেকে দেখে নেবে। আমরা জানি যে কোনো দেশের অর্থনীতি মূলত তিন ধরনের অর্থনীতি পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতির দেশ, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতির দেশ, আর একটা হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ। এই তিন ধরনের অর্থনীতির দেশ নিয়ে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে, এবং তার সাথে এই অর্থনীতির কি কি বৈশিষ্ট্য রয়েছে এই তিন ধরনের অর্থনীতির সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থার মূল সমস্যাগুলি কি। প্রত্যেকটা দেশেরই অর্থনৈতিক ব্যবস্থার কিছু মূল সমস্যা রয়েছে। তো কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থার মূল সমস্যাগুলি কি সেইটি নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের কাছে। তো দেখো, আমাদের কোয়েশ্চেন আনসার প্যাটার্নে আমি লিখেছি কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থার মূল সমস্যাগুলি কি। পৃথিবীর বিভিন্ন দেশে, তার আগে একটা কথা বলি, এই অর্থনৈতিক ব্যবস্থার মূল সমস্যা কেন সৃষ্টি হলো। এর কারণ হচ্ছে আমরা জানি যে মানুষের ওয়ান্টস বা চাহিদা হচ্ছে আনলিমিটেড। চাহিদার কোনো শেষ নেই। মানুষের একটা চাহিদা পূরণ হলেও অপর একটি চাহিদার সৃষ্টি হয়। শুধু তাই নয়, চাহিদা হচ্ছে গিয়ে সাময়িকভাবে একটা চাহিদা মিটলেও পরবর্তীকালে আবার সেই চাহিদার সৃষ্টি হয়। সুতরাং মানুষ যতদিন বেঁচে থাকে তার চাহিদার কিন্তু কোনো শেষ নেই। চাহিদা হচ্ছে আনলিমিটেড বা অসীম। কিন্তু সেই চাহিদা মেটানোর জন্য মানুষের যে সম্পদ বা রিসোর্স দরকার, সেই রিসোর্স কিন্তু সব দেশেই, সব মানুষের কাছেই অনেক কম রয়েছে। তাই মানুষকে তার আনলিমিটেড ওয়ান্ট তার লিমিটেড রিসোর্স দিয়ে মেটাতে হয়। কি বললাম, মানুষের অসীম চাহিদাকে তার সীমিত সম্পদ দিয়ে মেটাতে হয়। তো সেক্ষেত্রে প্রতিটা মানুষকেই চয়েস করতে হয় যে কি পরিমাণ সে সম্পদ কি কি পারপাসে কাজে লাগাবে। ঠিক একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যে সম্পদ রয়েছে সেই সম্পদ দিয়ে সেই সমস্ত দেশের নাগরিকদের সমস্ত চাহিদা মেটানো সম্ভব নয়। তাই পৃথিবীর প্রতিটি দেশের যে কোনো অর্থনৈতিক ব্যবস্থাতে কি করতে হয়, তিনটি প্রধান সমস্যা দেখা দেয়। এই সমস্যা দেখার যাওয়ার প্রধান কারণ হচ্ছে অসীম চাহিদা কিন্তু সীমিত সম্পদ। সেই কারণেই এই সমস্যাগুলির সৃষ্টি হয়। তো কি কি সমস্যা একটু দেখে নিই। সমস্যাগুলির মধ্যে প্রথম সমস্যা হচ্ছে কি কি দ্রব্য কত পরিমাণে উৎপাদন করা হবে। বলতে দেখো, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাওয়া যায়। প্রতিটি অর্থনৈতিক ব্যবস্থার মূলত তিনটি প্রধান সমস্যা দেখতে পাওয়া যায়। প্রথম সমস্যা হচ্ছে কি কি দ্রব্য কত পরিমাণে উৎপাদন করা হবে। দ্বিতীয় সমস্যা হচ্ছে দ্রব্যগুলি কিভাবে উৎপাদন করা হবে, অর্থাৎ কি পদ্ধতি কাজে লাগিয়ে দ্রব্যগুলি উৎপাদন করা হবে। আর তৃতীয় সমস্যা হচ্ছে কাদের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, অর্থাৎ এই দ্রব্যগুলি কারা ভোগ করবে, কারা ব্যবহার করবে। পৃথিবীর প্রতিটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার মূল তিনটে সমস্যা
একটা হচ্ছে কি কি দ্রব্য উৎপাদন করবে তারা এবং কত পরিমাণে উৎপাদন করবে। ২ নম্বর সমস্যা হচ্ছে দ্রব্যগুলি কি পদ্ধতি অনুসরণ করে উৎপাদন করবে। আর ৩ নম্বর হচ্ছে দ্রব্যগুলি যে উৎপাদিত হবে সেই উৎপাদিত দ্রব্য কারা ভোগ করবে, কাদের জন্য দ্রব্যগুলি উৎপাদন হবে। এই হচ্ছে ৩টে মূল সমস্যা। পরের প্রশ্নে বলছে কোন দেশের অর্থনৈতিক মূল সমস্যাগুলি কিভাবে সমাধান করা হয়। অর্থাৎ আমরা তো বললাম পৃথিবীর বিভিন্ন দেশে ৩ ধরনের যে কোনো একটি অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, একটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, আর একটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তো এই ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক আর মিশ্র অর্থব্যবস্থা, এই ৩ ধরনের অর্থব্যবস্থাতে কি কি দ্রব্য কত পরিমাণে উৎপাদন করা হবে সেইটা কিভাবে সমাধান করা হয়। তো দেখো কি বলছে, আমি এখানে লিখেছি উৎপাদনের জন্য যে সম্পদের প্রয়োজন হয় সেটি প্রতিটি অর্থব্যবস্থাতেই সীমিত। উৎপাদনের জন্য সম্পদ যেটা প্রয়োজন সেটা রয়েছে সীমিত। সুতরাং সমস্ত দ্রব্যই উৎপাদন করা সম্ভব নয়। কোনো দেশের পক্ষে সমস্ত দ্রব্যই উৎপাদন করা সম্ভব নয় এবং যত খুশিও উৎপাদন করা সম্ভব নয়। তাই প্রতিটি দেশকেই কি কি দ্রব্য কত পরিমাণে উৎপাদন করবে সেই সম্পর্কে একটা সিদ্ধান্ত নিতে হয়। এবার কি বলছে দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এই সিদ্ধান্ত আপনা আপনি ঠিক হয়ে যায় বাজার ব্যবস্থার মাধ্যমে। এই ধরনের অর্থব্যবস্থায় বেসরকারি মালিকানায় উৎপাদন হয় মুনাফা অর্জনের আশায়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা জানি যে সমস্ত উৎপাদনই বেসরকারি মালিকানায় হয়, সরকারি মালিকানায় কিছুই উৎপাদন হয় না। এবং বেসরকারি মালিকানায় যেহেতু উৎপাদন হয়, বেসরকারি উৎপাদকরা সবসময় মুনাফা অর্জনের আশায় দ্রব্য উৎপাদন করে। সুতরাং উৎপাদকরা সেই দ্রব্যই উৎপাদন করবে যেগুলির বাজারে চাহিদা রয়েছে এবং তত পরিমাণই উৎপাদন করবেন যত পরিমাণ দ্রব্য বাজারে ক্রেতারা কিনতে আগ্রহী থাকবেন। দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যারা বেসরকারি মালিকানায় রয়েছে এবং তারা যেটা উৎপাদন করবে তারা মার্কেট সার্ভে করে দেখবে যে বাজারে কিরম কিরম চাহিদা আছে এবং কোন কোন দ্রব্যের কত পরিমাণ চাহিদা আছে। ওরা সেই পরিমাণ দ্রব্যই বা সেই দ্রব্যগুলোই তত পরিমাণেই উৎপাদন করবে। হতে পারে সেটা মানুষের কল্যাণকর নয়। ধরো কোনো দেশে দেখা গেল গাঁজা, মদ, হেরোইন, ড্রাগস এগুলোরই, মদ, সিগারেট এগুলোরই চাহিদা বেশি রয়েছে এবং যদি এগুলোই লোকে বেশি বেশি করে কিনতে আগ্রহী হয় তাহলে কিন্তু উৎপাদকরা এগুলোই বেশি করে উৎপাদন করবে। ঠিক আছে। ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদকদের একটাই লক্ষ্য মুনাফা অর্জন করা এবং মুনাফা অর্জনের জন্য তারা বাজার সার্ভে করে দেখবে যে যে পরিমাণ দ্রব্য বা যে যে দ্রব্যগুলো উৎপাদন করলে বাজারে চাহিদা রয়েছে, বাজারে প্রচুর ক্রেতা রয়েছে, সেই দ্রব্যই তারা উৎপাদন করবে এবং ততটা পরিমাণই উৎপাদন করবে যতটা ক্রেতারা কিনতে আগ্রহী থাকছে। সুতরাং ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বাজারের চাহিদার ভিত্তিতে কি কি দ্রব্য কত পরিমাণে উৎপাদন করা হবে তা আপনা আপনি ঠিক হয়ে যায়। আপনা আপনি এটা বাজার ব্যবস্থার মাধ্যমেই ঠিক হয়ে যায়। অপরদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আমরা জানি যে সেখানে সরকার পরিচালিত একটি কেন্দ্রীয় কমিটি থাকে। সেই কেন্দ্রীয় কমিটি যা সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সবকিছু ঠিক হয়। তাই বলছে অপরদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি কি দ্রব্য কত পরিমাণে উৎপাদিত হবে তা ঠিক করেন সরকার পরিচালিত কেন্দ্রীয় পরিকল্পনা কমিটি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বাজার টাজারের কোনো ব্যাপার নেই। কেন্দ্রীয় কমিটি যা ঠিক করবে ততটা পরিমাণ দ্রব্যই এবং সেই দ্রব্যই বাজারে উৎপাদন করা হবে। এবার চলে আসি মিশ্র অর্থব্যবস্থায়। কি বলছে, মিশ্র অর্থনীতিতে যে সকল দ্রব্য বেসরকারি মালিকানা, হ্যাঁ, মিশ্র অর্থনীতিতে আমরা কি দেখতে পাই যে সরকারি এবং বেসরকারি মালিকানার সহাবস্থান রয়েছে। মিশ্র অর্থনীতিতে আমরা দেখতে পাই কিছু উৎপাদন সরকারি মালিকানায় হয়, আবার কিছু উৎপাদন বেসরকারি মালিকানায় হয়। তো বলছে যে সকল দ্রব্যগুলি বেসরকারি মালিকানায় উৎপাদিত হয় সেই দ্রব্যগুলি কি কি উৎপাদিত হবে এবং কত পরিমাণে উৎপাদিত হবে তার ঠিক হয় বাজারের চাহিদা অনুযায়ী। বেসরকারি মালিকানায় যেগুলি উৎপাদন হয় সেগুলো বেসরকারি মালিকরা উৎপাদন করার আগে বাজার সার্ভে করে, মার্কেট সার্ভে করে দেখে বাজারে কিরম কিরম চাহিদা আছে, কোন কোন দ্রব্যের চাহিদা আছে, কত পরিমাণে চাহিদা আছে, সেই দ্রব্যই তত পরিমাণে ওরা উৎপাদন করে। ঠিক আছে। সুতরাং বেসরকারি মালিকানায় কি উৎপাদন হবে, কতটা উৎপাদন হবে সেটাও বাজার ব্যবস্থার মাধ্যমে ঠিক হয়ে যায়। আবার আমরা মিশ্র অর্থনীতিতে দেখি কিছু উৎপাদন সরকারি মালিকানাতেও হয়। তাই বলছে আর যেগুলি সরকারি মালিকানায় উৎপাদিত হয় সেগুলি কি কি ও কত পরিমাণে উৎপাদিত হবে সেটি কিন্তু সরকার ঠিক করেন। সরকার অনেক সময় জনকল্যাণমূলক কাজের জন্য অনেক দ্রব্য উৎপাদন করে থাকেন, গরিবদের উপকার করার জন্য অনেক দ্রব্য উৎপাদন করে থাকেন। সুতরাং সেই সরকারি মালিকানায় যেগুলো উৎপাদিত হয় সেগুলো সরকার যা ঠিক করবেন, কতটা দ্রব্য উৎপাদন করবে, কি পরিমাণে করবে সেটা সরকার দ্বারাই ঠিক হয়। এবার আমাদের দ্বিতীয় যেটা সমস্যা অর্থনীতিতে
সেটা হচ্ছে যে কিভাবে দ্রব্যগুলি উৎপাদন করা হবে। কিভাবে দ্রব্যগুলি উৎপাদন করা হবে বলতে বোঝায় যে কি পদ্ধতিতে দ্রব্যটা উৎপাদন করা হবে। দেখো, এখানে লিখেছি যে কোনো অর্থ ব্যবস্থায় দ্বিতীয় সমস্যাটি হলো দ্রব্যগুলি কিভাবে উৎপাদন করা হবে, অর্থাৎ কি পদ্ধতি কাজে লাগিয়ে দ্রব্যগুলি উৎপাদন করা হবে। ঠিক আছে, তো কি বলছে দেখো, পৃথিবীর যে কোনো দেশে মূলত দুই ধরনের উৎপাদন পদ্ধতি দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি, আর একটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি। এই শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি আর মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি ব্যাপারটা কি একটু সংক্ষেপে বলে দিই। পৃথিবীর অনেক দেশে দেখতে পাওয়া যায় যে যেখানে লেবার চিপ বা লেবার প্রচুর রয়েছে, জনসংখ্যা বেশি, লেবার প্রচুর রয়েছে, তুলনায় যন্ত্রপাতি কম আছে। মূলধন মানে যন্ত্রপাতিকে বোঝায়। তো পৃথিবীর যে সমস্ত দেশে লেবার বেশি করে লাগানো হয় উৎপাদন কাজে, শ্রমিক বেশি করে লাগানো হয়, তুলনায় যন্ত্রপাতি কম লাগানো হয়, সেই ধরনের উৎপাদন পদ্ধতিকে শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি বলে। অপরদিকে যে ধরনের উৎপাদন পদ্ধতিতে যন্ত্রপাতি অর্থাৎ মূলধন বেশি করে নিয়োগ করা হয় কিন্তু শ্রমিক কম করে লাগানো হয়, নিয়োগ করা হয়, সেই ধরনের উৎপাদন পদ্ধতিকে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি বলে। এখন পৃথিবীর বিভিন্ন অর্থনীতিতে এই কিভাবে দ্রব্য উৎপাদন করা হবে, অর্থাৎ কোন পদ্ধতি অনুসরণ করে দ্রব্য উৎপাদন করা হবে, শ্রম নিবিড় না মূলধন নিবিড়, সেইটা কিভাবে স্থির হয়। দেখো কি লেখা হয়েছে, লিখেছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হলো মুনাফা সর্বাধিক করা। ঠিক কিনা? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে উৎপাদকরা চাইবে তাদের মুনাফা সর্বাধিক করতে। সেই কারণে যে ধরনের উৎপাদন পদ্ধতি গ্রহণ করলে সবচেয়ে কম খরচে উৎপাদন করা সম্ভব হবে সেই ধরনের উৎপাদন পদ্ধতি গ্রহণ করা হয়। ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদকরা যদি দেখে যে শ্রম বেশি করে নিয়োগ করে, মূলধন বা যন্ত্রপাতি কম করে নিয়োগ করে তাদের উৎপাদন খরচ কম পড়ছে, তাহলে তারা সেই পদ্ধতি অর্থাৎ শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি গ্রহণ করবে। আবার যদি দেখে যে উৎপাদন পদ্ধতিতে যন্ত্র বেশি লাগালে, শ্রমিক কম লাগালে তাদের উৎপাদনের খরচ কম পড়ছে, তাহলে তারা যন্ত্র বেশি লাগিয়ে শ্রমিক কম লাগিয়ে অর্থাৎ মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতিতেই গ্রহণ করবে। তাদের একটাই লক্ষ্য, যে পদ্ধতি অনুসরণ করলে তাদের কম খরচে উৎপাদন করা যাবে এবং কম খরচে উৎপাদন করলে তাদের মুনাফাও বাড়বে, সেই পদ্ধতি তারা গ্রহণ করবে। তাই লেখা হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য হলো মুনাফা সর্বাধিক করা। সেই কারণে যে ধরনের উৎপাদন পদ্ধতি গ্রহণ করলে সবচেয়ে কম খরচে উৎপাদন করা সম্ভব হবে সেই ধরনের উৎপাদন পদ্ধতি গ্রহণ করা হয়। সাধারণত দেখা যায় যে সকল দেশে শ্রমিকের পরিমাণ বেশি কিন্তু মূলধনের পরিমাণ কম, সেই সকল দেশে শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি গ্রহণ করা হয়। হ্যাঁ, এটা ঠিক যে সমস্ত দেশে শ্রমিক বেশি, যেমন আমাদের মতন ভারতবর্ষ, চীন, বাংলাদেশ, এই সমস্ত দেশে লোক সংখ্যা বেশি, শ্রমিক বেশি, তাই এই ধরনের দেশগুলোতে দেখা যায় যে শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি অর্থাৎ শ্রমিক বেশি করে লাগানো হয়, তুলনায় যন্ত্রপাতি কম লাগানো হয়। অপরদিকে যে সকল দেশে শ্রমিকের পরিমাণ কম, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গায় পপুলেশন কম, শ্রমিক কম, সেই সমস্ত দেশে কি হয়, মূলধনের আধিক্য রয়েছে, ওদের ক্যাপিটাল বেশি কিন্তু লেবার কম, সেই সকল দেশে কিন্তু সাধারণত মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি গ্রহণ করা হয়, অর্থাৎ সেক্ষেত্রে যন্ত্রপাতি বেশি নিয়োগ করা হয়, তুলনায় শ্রমিক কম নিয়োগ করা হয়। বোঝা গেছে? অপরদিকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি হয়, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিভাবে উৎপাদন করা হবে সেটি কিভাবে ঠিক হয় না, উৎপাদন করা হবে সেটি ঠিক করা হয় সরকার পরিচালিত কেন্দ্রীয় পরিকল্পনা কমিটির দ্বারা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এইসব বাজার ব্যবস্থার কোনো ভূমিকা নেই, সেখানে সরকার পরিচালিত যে কেন্দ্রীয় কমিটি আছে তারা যে সিদ্ধান্ত নেয় কিভাবে উৎপাদন করবে, কি পদ্ধতি অনুসরণ করে উৎপাদন করবে, সেই পদ্ধতি অনুসরণ করেই সেখানে উৎপাদন করা হয়। আর মিশ্র অর্থনীতিতে কি হয় দেখো, বলছে আবার মিশ্র অর্থনীতিতে যে সমস্ত উৎপাদনগুলি বেসরকারি মালিকানায় হয় সেগুলির কি পদ্ধতিতে উৎপাদন হবে তা উৎপাদকরা ঠিক করেন। বেসরকারি মালিকানায় যেগুলো উৎপাদন হয় উৎপাদকরা দেখেন যে তাদের কোন ধরনের উৎপাদন পদ্ধতি গ্রহণ করলে খরচ কম পড়বে। যদি তারা দেখে যে শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতিতে খরচ কম পড়বে তাহলে তারা শ্রমিক বেশি করে লাগিয়ে শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি প্রয়োগ করবে। আবার যদি তারা দেখে যে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতিতে তাদের খরচ কম পড়বে তাহলে তারা মেশিন বেশি করে লাগাবে, শ্রমিক কম করে লাগাবে, অর্থাৎ মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি গ্রহণ করবে। ঠিক আছে? আর মিশ্র অর্থনীতিতে যেগুলো সরকারি মালিকানায় উৎপাদন হয় সেগুলিতে কি পদ্ধতিতে উৎপাদন হবে সেগুলি দেশের সরকারই ঠিক করবে। ঠিক আছে, হয়ে গেল। এবার পরের পয়েন্ট হচ্ছে কাদের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, অর্থাৎ এই উৎপাদিত পণ্যগুলি কারা ভোগ করবে। দেখো, বলছে কাদের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে বলতে বোঝায় উৎপাদিত দ্রব্যগুলি কারা ব্যবহার করবেন, অর্থাৎ কাদের কাছে দ্রব্যগুলি বিক্রি করা হবে। ঠিক আছে,
এবার বলছে পৃথিবীর সমস্ত দেশেই আমরা যে ক্রেতা দেখতে পাই সেটা দু ধরনের ক্রেতা দেখতে পাওয়া যায়। সাধারণত পৃথিবীর যে কোনো দেশে দুই ধরনের ক্রেতা দেখতে পাওয়া যায়। একটি হলো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতা বা গরিব শ্রেণীর ক্রেতা, আর অপরটি হলো ধনী শ্রেণীর ক্রেতা। পৃথিবীর বিভিন্ন দেশেই দেখতে পাওয়া যায় এক শ্রেণীর লোক খুব গরিব বা একদম মধ্য নিম্নবিত্ত শ্রেণীর লোক বা গরিব শ্রেণীর লোক, আর এক শ্রেণীর লোক হচ্ছে খুব ধনিক শ্রেণীর লোক। তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মুনাফা অর্জনই মূল লক্ষ্য। সুতরাং এক্ষেত্রে উৎপাদকরা তাদের জন্যই পণ্যটি উৎপাদন ও বিক্রি করবেন যাদের কাছে বিক্রি করলে উৎপাদকরা বেশি লাভ করতে পারবেন। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কাদের জন্য দ্রব্যটি উৎপাদিত হবে, অর্থাৎ কাদের কথা ভেবে দ্রব্যটি উৎপাদন করা হবে বা উৎপাদিত দ্রব্যটি কাদেরকে বিক্রি করা হবে সেটি ঠিক করা হয় যে পরিমাণ দ্রব্য বিক্রি করলে বেশি লাভ হবে। এক্ষেত্রে কি বলছে দেখো, এক্ষেত্রে কোনো দেশে গরিব শ্রেণীর লোক বেশি থাকেন, কোনো দেশে যদি গরিব শ্রেণীর লোক বেশি থাকেন তাহলে উৎপাদকরা সেই বেশি বিক্রির আশায় সেই ধরনের দ্রব্যই উৎপাদন করবে যেটি গরিব শ্রেণীর লোকেরা কিনতে সক্ষম হবে। দেখো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তো যদি দেখা যায় যে দেশের 80% লোক হচ্ছে গরিব আর 20% লোক হচ্ছে ধনী, তাহলে 80% লোকের বাজারটাই তো বেশি বাজার, বেশি বিক্রির স্কোপ। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদকরা সেই গরিব শ্রেণীর জন্যই দ্রব্য উৎপাদন করবে, কারণ তাদের অল্প প্রফিট হলেও অনেক বিক্রি হওয়ার ফলে মোট প্রফিট কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে তারা ধনিক শ্রেণীর যদি 20% লোক হয় তাহলে তারা দেখছে ধনিক শ্রেণীর কাস্টমার কম এবং ওদের কাছে বিক্রি করে খুব একটা লাভ বাড়ানো যাবে না। তখন উৎপাদকরা চাইবে যে গরিব শ্রেণীর লোকের জন্যই উৎপাদন করতে এবং সেই ধরনের দ্রব্যই তারা উৎপাদন করবে, হয়তো কোয়ালিটি একটু কম, হয়তো কোয়ান্টিটি কম, কিন্তু দাম কম, যাতে গরিবরা কিনতে পারে। ঠিক আছে। আবার যদি দেখা যায় অপরদিকে যদি কোনো দেশে ধনী শ্রেণীর লোক বেশি থাকে তাহলে উৎপাদকরা ধনী শ্রেণীর জন্যই দ্রব্য উৎপাদন করবে। আবার যদি দেখা যায় যে কোনো দেশে 80% লোকই ধনী আর 20% লোকই গরিব, তাহলে যেহেতু ধনী শ্রেণীর লোক বেশি, সেখানকার মার্কেট বেশি, তখন উৎপাদকরা কি করবে, ধনী শ্রেণীর লোকের জন্যই বেশি কোয়ালিটির ভালো কোয়ালিটির দ্রব্য উৎপাদন করবে, বেশি দামের পণ্য উৎপাদন করবে এবং সেই পণ্য ধনিক শ্রেণীর লোককে বিক্রি করেই তারা বেশি লাভ করবে। সুতরাং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কাদের জন্য উৎপাদন করবে এটা দেশের লোকেদের ক্রয় ক্ষমতার উপরেই নির্ভর করবে, গরিব শ্রেণী না ধনিক শ্রেণী সেইটার উপরে নির্ভর করবে। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কাদের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, অর্থাৎ উৎপাদিত দ্রব্যটি কারা ভোগ করবেন সেটি সরকার পরিচালিত কেন্দ্রীয় পরিকল্পনা কমিটির দ্বারাই স্থির হয়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বাজারের কোনো ভূমিকা নেই, সেখানে কেন্দ্রীয় পরিকল্পনা কমিটি ঠিক করবেন যে কাদের জন্য দ্রব্যটি উৎপাদন করা হবে, কাদের কাছে দ্রব্যটি বন্টন করা হবে। আর মিশ্র অর্থ ব্যবস্থায় কি হবে, দেখো লেখা আছে মিশ্র অর্থনীতিতে কিছু উৎপাদন বেসরকারি মালিকানায় হয়, আবার কিছু উৎপাদন সরকারি মালিকানায় হয়ে থাকে। এক্ষেত্রে যেগুলি বেসরকারি মালিকানায় উৎপাদিত হয় সেগুলি দেশের কোন শ্রেণীর মানুষের জন্য উৎপাদিত হবে তা নির্ভর করবে সেই দেশের ধনী বা গরিব শ্রেণীর লোকেদের আধিক্যের উপর। একই কথা, বেসরকারি মালিকানায় মিশ্র অর্থনীতির মধ্যে বেসরকারি মালিকানায় যেগুলি উৎপাদিত হয় তারা বেসরকারি উৎপাদকরা সেই দ্রব্যই উৎপাদন করবে সেই দেশের লোকেদের পার্চেসিং পাওয়ারের উপরে, ক্রয় ক্ষমতার উপরে। যদি দেখা যায় সেই দেশে গরিব শ্রেণীর লোক বেশি তাহলে তারা গরিব শ্রেণীর জন্যই কম দামের দ্রব্য উৎপাদন করে বেশি বিক্রি করার চেষ্টা করবে। আবার যদি দেখা যায় সেই দেশের ধনিক শ্রেণীর লোক বেশি তাহলে তারা ধনিক শ্রেণীর জন্য বেশি দামের পণ্য, ভালো কোয়ালিটির পণ্য উৎপাদন করবে এবং সেই দ্রব্য উৎপাদন করেই তারা লাভ করতে থাকবে। আর মিশ্র অর্থনীতিতে যে সমস্ত উৎপাদনগুলি সরকারি মালিকানায় হয় সেইগুলো কাদের জন্য উৎপাদন হবে বা কাদের কাছে বিক্রি করা হবে সেটা সরকার নিজে ঠিক করবে, সরকার যা বলবে তাই হবে। তো এই হচ্ছে আমাদের যে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতির মূল সমস্যাগুলি কি এবং সেই সমস্যাগুলি বিভিন্ন অর্থনীতিতে কিভাবে সমাধান করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটি টপিক যেটা নিয়ে তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। এর সঙ্গে তোমাদের সিলেবাসে একদম তোমাদের সিলেবাস ধরে সিলেবাসে যেরকম আছে আমি সেরকম ভাবেই তোমাদের ছোট ছোট করে জিস্ট করে এবং তার সাথে বুঝিয়ে বলার চেষ্টা করছি, তার কারণ এখন মুখস্থের থেকেও বুঝে নেওয়ার ব্যাপারটা কিন্তু অত্যন্ত জরুরি। তো আজকে তোমাদের ডিটেলসে ইকোনমিক্সের এই পার্টটা নিয়ে আলোচনা করলাম, ইকোনমিক্স ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের কিছু পার্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি আমার ভিডিওটি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আমার ভিডিওটি তোমরা শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের সবার আগে নোটিফিকেশন যায়। আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।